হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে যে ভ্লগটা শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভ্লগটা দেখবে, স্কিপ করো না। অনেক কিছু শেয়ার করার আছে। আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটাকে মানে শেয়ার করো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে পেটের ডান সাইডে মানে ডান পাশে ব্যথা হওয়ার কারণ কি এবং করণীয় কী কী আছে সেগুলো শেয়ার করব। কখন আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত সেগুলোও বলবো। তার আগে বলি, কয়েকজন আমার ভিডিওতে কমেন্ট করছো যে তুমি ডক্টর কিনা। না, আমি ডক্টর নই, আমি ডক্টর একদমই নই। তবে আমার নিজের যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটুকুই আমার মতো যারা মেয়েরা আছো, যারা মা হতে চলেছো তাদের সঙ্গে শেয়ার করি, যাতে তারা একটু হলেও ধারণা পায় যে প্রেগনেন্সিতে কীরকম কী হয় না হয়, কী করলে একটা বেবি আসতে পারে, কী করলে যারা কনসিভ করতে পারছে না তারা কনসিভ করতে পারবে। এইসব জাস্ট যেগুলো আমার ধারণা আছে, যেগুলো আমার বেবি হওয়ার সময় আমি ডক্টরের কাছ থেকে জেনেছিলাম বা বুঝতে পেরেছিলাম, যেগুলো আমায় বলেছিল, টিপস দিয়েছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছুই নয়। তবে আরও কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, আমার সাকসেসের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও লাস্টে। তো চলো আজকে প্রথমেই শেয়ার করি যে ডান পাশে ব্যথা কেন হয়। প্রথমেই বলবো, আমাদের পেটে ব্যথা হওয়ার সাথে সাথে আমাদের প্রেগনেন্সিতে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যার মধ্যে সবথেকে মানে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পেটে ব্যথা হওয়া, পেটের ডান পাশে ব্যথা হওয়া, কারো বা বাঁ পাশেও হয়। তবে আজকে ডান পাশের ব্যথা কেন হয় সেটাই শেয়ার করি। প্রথমেই বলবো জরায়ুর চাপ, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমাদের প্রথম যে 3 মাস, প্রথম 3 মাসে সেরকম পেটের ডান পাশে ব্যথা হয় না, হালকা হয়, সেটা কোনো ব্যাপার নয়। বেবি ছোটও থাকে, সেরকম কোনো ব্যথা হয় না। তবে অনেকের আবার হয়, সেটা অন্য কারণেও হতে পারে, ঠিক আছে। তবে যে মানে জরায়ুর চাপের যে বৃদ্ধির ফলে যে ব্যথাটা হয় সেটা যে দ্বিতীয় ত্রৈমাসিক মানে দ্বিতীয় মাস মানে 4 মাসের থেকে মানে সেকেন্ড ট্রাইমেস্টার 4, 5, 6, 7, 8, 9 মাসে কিন্তু এই ব্যথাটা বেশি হয়। যেহেতু আমাদের বেবি আস্তে আস্তে ধীরে ধীরে জরায়ুর মধ্যে বড় হতে শুরু করেছে, সেই সম্পর্কে আরও হচ্ছে যে জরায়ু থাকে সেটা কিন্তু আমাদের বেবির সাথে সাথে কিন্তু জরায়ুটা বড় হচ্ছে, ক্রমশ সেটাও বড় হচ্ছে। আমাদের বেবিটাকে জরায়ুর ভিতরে যাতে জায়গা ঠিকমতো দিতে পারে সেই জন্য সে কিন্তু জরায়ুটা বড় হচ্ছে। আর জরায়ুটা একটা সময়ে গিয়ে কিন্তু একদম পাতলা হয়ে যায়। যেমন তোমরা বুঝতে পারবে যে আমাদের পেট পুরো চামড়াটা কিন্তু পাতলা হয়ে যায়, ফেটে যায়। এটা কিন্তু ওই যে জরায়ুর চাপের জন্য। জরায়ুটা কিন্তু একদম পাতলা হয়ে যায় বেবিকে জায়গা দেওয়ার জন্য। তো এই যে চাপটা সেটা কিন্তু ডান সাইডে বেশি লাগে, যার জন্য কিন্তু আমাদের পেটে ডান পাশে ব্যথা হয়। এছাড়াও হচ্ছে রাউন্ড লিগামেন্টের যে ব্যথা সেটাও কিন্তু হয়, সেটা কিন্তু ডান সাইডে বেশি চাপ দেয়। তার কারণ হচ্ছে বেবি কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে জরায়ুর মধ্যে, আর সেই চাপটা বেশিরভাগটাই কিন্তু রাউন্ড লিগামেন্টের উপর পড়ে, আর সেই চাপটা আমাদের ডান সাইডে এসে বেশিরভাগটাই পড়ে, যার জন্য কিন্তু পেটে ব্যথা আমাদের হয়। নেক্সট হচ্ছে আমাদের খাবার খাওয়ার যে ধরন থাকে, খাবার খেলে কিন্তু অনেক সময় গ্যাস হয়ে যায়। যেমন শাক খেলে কিন্তু বেশিরভাগটাই গ্যাস হয়ে যায়, তাই অল্প শাক খাওয়াটা খুবই জরুরি। শাক খাওয়া, যে কোনো বীজ খাওয়া, এসব সিমের বীজ এই সমস্ত খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, আর গ্যাস হয়ে গেলে কিন্তু অনেক সময় পেটে যন্ত্রণা করতে পারে। তাই খাবারটা যখন আমরা খাবো, যে খাবারটাই খাই না কেন সেই খাবারটা যাতে আমাদের ঠিকঠাকভাবে হজম হয় সেটা কিন্তু দেখতে হবে। যে খাবারটা খেলে আমাদের গ্যাস হচ্ছে, ঠিকমতো হজম করতে পারছি না, এমনিতেই প্রেগনেন্সিতে আমাদের কিন্তু হজম ক্ষমতা কমে যায়, ঠিক আছে। তার জন্যই যে খাবারটা খেলে আমাদের ঠিকমতো হজম হবে সেই সমস্ত খাবারগুলো খাওয়া প্রেগনেন্সিতে খুবই উপকারী। আর যেমন তেল মশলা খাবার খাওয়া, শেষ বাইরের ফাস্ট ফুড, এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করা প্রেগনেন্সিতে খুবই জরুরি। আর যে সমস্ত খাবারে আমাদের গ্যাস হবে সেগুলো একদমই খাবো না। বেশি বেশি করে জল খাবো, ডাবের জল খাবো, জুস খাবো। প্রেগনেন্সিতে দই খাওয়া খুবই ভালো, এগুলো খেতে পারি, খেলে কিন্তু আমাদের গ্যাস হবে না। আর এর ফলে কিন্তু গ্যাস যদি না হয় তাহলে কিন্তু আমাদের পেটে ব্যথাটাও সেরকমভাবে হবে না। আর হচ্ছে প্রেগনেন্সিতে খাবার খাওয়ার পরে অবশ্যই 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করতে হবে। হাঁটাচলা করলে কী হবে, আমাদের কিন্তু খাবারটা হজম করতে একটু টাইম লাগে, প্রেগনেন্সিতে হজম ক্ষমতা কিন্তু কমে যায়, যার জন্য আমাদের খাবারটা 10-15 মিনিট খাওয়ার পরে 10-15 মিনিট হাঁটাচলা করলে খাবারটা একটু হলেও
মানে হজম হওয়ার মতো টাইম পেয়ে যায়, যার জন্য হজম হয়ে যেতে পারে। আর শুয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু খাবারটা কিন্তু হজম হবে না। যদি তুমি ঘুমিয়ে পড়ো তখন দেখবে ঘুম থেকে ওঠার পরে বিকালে শরীরটা ভারী ভারী ভাব, পেটটা শক্ত শক্ত ভাব, তখন কিন্তু আমাদের পেটে যন্ত্রণা বা পেটে ব্যথা হতে পারে। নেক্সট হচ্ছে ফলস লেবার পেইন। প্রেগনেন্সির যখন লাস্ট মান্থের দিকে চলে যাবে, 8 বা 9 মান্থ, ওই সময়টাতে দেখবে হালকা হালকা পেটে যন্ত্রণা হবে, কয়েক মিনিট থাকবে, 2-4 ঘন্টা অন্তর আবার ব্যথাটা হবে। এরকম যদি হতেই থাকে, এরকম হতে থাকলে সেটাকে লেবার পেইন, ফলস লেবার পেইন বলে। যদি দেখো একেবারে পেইনটা উঠে গেছে, কখনোই বন্ধ হচ্ছে না, একভাবে কন্টিনিউয়াস চলছে, সারাদিন চলেছে, সারা রাত চলছে, তাহলে জানবে যে তোমার নর্মাল ডেলিভারি পেইন উঠে গেছে, তোমার নর্মাল ডেলিভারি হবে, যার জন্য কিন্তু তোমার পেটে ব্যথা করছে। যদি দেখতে পাও যে তোমাদের 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর বা 4 ঘন্টা অন্তর কয়েক মিনিটের জন্য পেইন আসছে, এসে চলে যাচ্ছে, এরকমভাবেই হতে থাকছে বা থেমে যাচ্ছে, আর হচ্ছে না, জানবে যে এটা তোমার বেবি জন্ম নেওয়ার টাইম হয়নি, জাস্ট এটা একটা ফলস লেবার পেইন উঠছে, এর ফলে পেটে ব্যথা হচ্ছে। তো এই সমস্ত মানে এই সমস্ত যেগুলো হচ্ছে ফলস লেবার পেইন, খাদ্য ঠিক মতো ঠিক টাইমে নিতে হবে, খাবারটা ঠিক হজম যে খাবারে হচ্ছে সেই খাবারটা খেতে হবে, তেল মশলা খাওয়া যাবে না, জরায়ুর চাপ, যে লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট রয়েছে যার ফলে যে চাপগুলো হচ্ছে, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমাদের পেটে ব্যথা বা পেটে ডান সাইডে চাপ বেশি হয়, যার জন্য আমাদের পেটে ব্যথা হচ্ছে। এবার আমি বলবো এই পেটে ব্যথা হলে কি কি করণীয় আছে। পেটে ব্যথা হলে অবশ্যই পেটে যেখানে ব্যথা হচ্ছে সেখানে তুমি মাসাজ করতে পারো। যদি শুয়ে থাকো তাহলে একটু বেশি বেশি করে হাঁটাচলা করো, যদি বসে থাকো এক জায়গায় তাহলে উঠে ঘোরাফেরা করো, একটু ওয়ার্কআউট করো, তাহলে দেখো একটু হলেও ব্যথাটা কম হবে। না হলে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটু স্নান করে নিতে পারো, তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মানে পেটে ব্যথা একটু হলেও কম হবে। নেক্সট হচ্ছে যখন আমাদের রাত্রিবেলা ঘুমানোর সময় প্রচুর পেটে ব্যথা করছে, নেক্সট হচ্ছে যখন রাত্রিবেলায় আমাদের খুবই বেশি পরিমাণে ব্যথা হচ্ছে, একদমই থামছে না, তখন তোমাকে ডক্টরের কাছে কিন্তু চলে যেতে হবে। পেটে যদি কোনো প্রকার র্যাশ হয়ে যায় বা রেড রেড লাল লাল কালারের কোনো কিছু হয়ে যায়, দাগ হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে হবে। বা পেটে যদি খুব বেশি পরিমাণ ব্যথা হয়, মানে একদমই থামছে না, কমছে না, খুব কষ্ট পাচ্ছ, তখন কিন্তু অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে, বাড়িতে বসে না থেকে। ঠিক আছে, বাড়িতে বসে থাকলে বলা যায় না, এই সমস্ত পেটে ব্যথার থেকে কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। অনেক সময় এটাও দেখা যায় যে তোমার পেটে ব্যথা করছে, ঠিক আছে, এই পেটে ব্যথা হতে হতে পেট শক্ত হয়ে যাচ্ছে, বেবি মুভমেন্ট ঠিকমতো পাচ্ছ না, তখন কিন্তু একদমই বাড়িতে বসে থেকো না, তখন একদম ডক্টরের কাছে সোজা চলে যাবে। যেমন আমার ছেলের সময়, আমার 7 মাস কমপ্লিট হয়ে গেল, 8 মাসের পড়তে পড়তেই পেট শক্ত হয়ে যাচ্ছিলো, পেটে বেবি মুভমেন্ট কম পাচ্ছিলাম, যার জন্য আমি ডক্টর দেখাতে চাই, আর আমাকে অ্যাডমিট করে দিয়েছিল, 4-5 দিন পর আমার ডেলিভারি হয়ে গেছিলো। তো যার জন্য তোমাদেরকেও বলছি, তোমরা এরকম বিপদের মুখে পড়ার আগে তোমরা সোজাসুজি আগে ডক্টরের কাছে চলে যাবে। তবে পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু পেটে ব্যথা, পেইন হওয়া, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু নর্মাল। তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে আমাদেরকে যে এটা অ্যাবনর্মাল, তখন তোমাকে ডক্টরের কাছে ছুটতে হবে আগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি বেশি। তো ভিডিওটা কন্টিনিউ করার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সাকসেসের কথা বলবো। 3 থেকে 4 মাস আগে একজন পূজা দে তার নাম, সে আমায় কমেন্ট করে তার পিরিয়ড ডেট বলেছিল লাস্ট, যে দিদিভাই কী বেবি হবে আমাকে একটু জানিও। তো আমি তাকে বলেছিলাম গেস করে ক্যালেন্ডার দেখে যে তোমার বেবি বয় হতে পারে। সে 10 দিন আগে আমায় কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই তুমি গেস করে বলেছিলে, তো আমার মিলেছে, আমার বেবি বয় হয়েছে। তো এর আগেও এরকম সাকসেস আমি পেয়েছি, অনেকেই কমেন্ট করে বলেছে, সেগুলো আমি একটা ভিডিওতে তাদের কমেন্টগুলো সেভ করে ভিডিও করেছি, দেখিয়েছি। তো বিশ্বাস করো এই যে কথাগুলো বলে আমার ভীষণ ভালো লাগে। তবে কিছুজন কমেন্ট করে আমি নাকি লোকের সংসার ভেঙে দিই, আমার জন্য এইসব কথাগুলো বলে নাকি ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা আমি বলে ফেলেছি, টিপসটা দিয়ে ফেলেছিলাম। তো সেই জন্য এখন অনেকে অনেক রকম কথা বলে, যার জন্য এখন আমি এই টিপসগুলো দেওয়া বলাগুলো একদম বন্ধ করে দিয়েছি, আর কখনোই বলবো না। অনেকে কমেন্ট করো জানি, খারাপ ভাবো, অ্যান্সার দিতে পারি না, ভালো লাগে না, অনেকে খারাপ কমেন্ট করে, যার জন্য। তো সেই জন্য এই ব্যাপারে কমেন্ট আর করো না, আমি বলবো না, আর যাতে কারোর খারাপ হোক সেটা আমি একদমই চাই না। যেটা হবে ভগবান যেটা দেবে অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে বেবি হওয়ার পরে। তবে এটা 3-4 মাস আগের ঘটনা, তখন আমি বলতাম সবাইকে গেস করে, আমার আগেকার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। আর একজনের নাম, সেটা হচ্ছে ইউটিউবে তার নাম আছে ARP, সেই দিদিভাইকেও আমি প্রথম, সে আমায় কমেন্ট করেছিল যে দিদিভাই আমার কি বেবি হবে তুমি একটু গেস করে বলো। সেই সময় রিপ্লাই করতাম সবাইকেই। তো তখন তাকেও বলেছিলাম তোমারও বেবি বয় হবে। তো তারও বেবি বয় হয়েছে, তার বেবি বয় হয়ে যাওয়ার পর সে আমায় কমেন্ট করে বলেছিল দিদিভাই আমারও বেবি বয় হয়েছে। তো বিশ্বাস করো আমার খুবই ভালো লেগেছিলো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে
এই যে কমেন্টগুলো করে যে দিদিভাই মিলেছে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে শুনতে। তো আশা করছি এই সাকসেসের কথাগুলো তোমরা শুনেও খুশি হবে। ঠিক আছে, চলো বাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।